ওয়ালাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা স্টার্ট করি। আমাদের হচ্ছে আজকে লেকচার নাম্বার 16। আজকে আমরা যে জিনিসগুলো কভার করব একটু দেখে নিই। একটা নাম্বার ফার্স্ট যে টপিকসটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স সুইচিং, ড্যাম্পিং অফ টিআরবি। টিআরবি মানে আমরা বলেছিলাম রিস্ট্রাইকিং ভোল্টেজ। সো রিস্ট্রাইকিং ভোল্টেজটা কখন ডেভেলপ করে? সার্কিট ব্রেকার যখন ওপেন হয়, ওপেন হওয়ার সময় আমাদের আর্কিং ভোল্টেজ ফর্মেশন হয়, এবং আর্কিং ভোল্টেজটাকে যখন আমরা এক্সটিংশন করি তখন আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হয়। সো রিস্ট্রাইকিং ভোল্টেজের পরে আমাদের রিকভারি ভোল্টেজ আসে। সো রিস্ট্রাইকিং ভোল্টেজের কারণে আমাদের আর্কটা আবার রিস্ট্যাবলিশড করতে পারে, যে সে কারণে এটাকে আমরা বলতেছি রিস্ট্রাইকিং ভোল্টেজ। সো এই রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে কিভাবে আমরা কমাতে পারি, যেটাকে আমরা বলতেছি ড্যাম্পিং অফ টিআরভি। রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে কিভাবে কমানো যায় সেই জিনিসটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এবং রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে কমানোর জন্য আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করব, যেটাকে আমরা বলবো ওপেনিং রেজিস্টার। এই ওপেনিং রেজিস্টারটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের মধ্যে, কন্ট্যাক্ট স্পেসের সাথে অ্যাক্রসে বা প্যারালালি আমরা এটা অ্যাড করব। অ্যাড করে দেখব যে আমাদের এই রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে কিভাবে কমাতে পারি। সো সেকেন্ড যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে ইউজ অফ ওপেনিং রেজিস্টার, অর্থাৎ এই যে সুইচিং রেজিস্টারটা ইউজ করব আমরা, এটাকে কিভাবে ইউজ করব, এটার ফাংশনটা কি এবং এটাকে কিভাবে ইউজ করা হবে সিস্টেমে, সেই জিনিসটা দেখব। আর ইন্টারাপশন অফ লো ম্যাগনেটাইজিং কারেন্ট, থার্ড পয়েন্টটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট ইন্টারাপশন করার সময় সার্কিট ব্রেকারের অ্যাক্রসে কী পরিমাণে আর্ক বিল্ড আপ করে সেই জিনিসটা আমরা দেখব, আর কিছু এক্সাম্পল দেখব। এবং ফাইনালি একটা সার্কিট ব্রেকারের একটা নেম প্লেটের মধ্যে কি কি জিনিস বা কি স্পেসিফিকেশন লেখা থাকে সেই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, আমরা স্টার্ট করি। ফার্স্টে আসো রেজিস্ট্যান্স সুইচিংটা কি। রেজিস্ট্যান্স সুইচিং বা ড্যাম্পিং অফ টিআরভি বা ওপেনিং রেজিস্টার। সো লাস্ট ক্লাসে আমরা যে সার্কিটটা দেখেছিলাম সেই সার্কিটের সাথে যদি আজকের যে সার্কিটটা আছে সেটা যদি একটু কম্পেয়ার করি, তাহলে দেখব যে এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে আমাদের রেজিস্ট্যান্স ছিল না আগের সার্কিটে। আগে ছিল কি, শুধুমাত্র এটা একটা ইন্ডাকটেন্স ছিল আর একটা ক্যাপাসিটেন্স ছিল, এলসি সার্কিট। আর এখানে আমাদের একটা সার্কিট ব্রেকার আছে, এই সার্কিট ব্রেকারের সাথে আমাদের ট্রান্সমিশন লাইনটা কানেক্টেড। সো এটা হচ্ছে গিয়ে ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিট। এই ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা জানি যে একটা লাইন ইন্ডাকটেন্স থাকে, একটা ক্যাপাসিটেন্স থাকে, ঠিক আছে, রেজিস্ট্যান্স থাকতে পারে। লাইনের লেন্থের সাথে এই রেজিস্ট্যান্সটা ভ্যারি করবে, এই আর, যেটা খুবই স্মল কম্পেয়ার টু লাইন ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স। আচ্ছা, এখন এখানে আমরা কি করেছিলাম, একটা সার্কিট ব্রেকার প্লেস করেছিলাম। এই সার্কিট ব্রেকার দিয়ে আমরা ট্রান্সমিশন লাইনে পাওয়ারটাকে সুইচ করছি। সো এখানে আমরা কি করছি, এখানে আমরা এই যে সার্কিট ব্রেকারটা, এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে অর্থাৎ এর অ্যাক্রসে আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করছি, প্যারালালি একটা রেজিস্ট্যান্স অ্যাড করছি। সো প্যারালালি রেজিস্ট্যান্স অ্যাড করলে কি হবে, সার্কিট ব্রেকার যখন ওপেন হবে, সার্কিট ব্রেকার ওপেন হলে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে আর কারেন্ট যাবে না। কারেন্টটা কোন দিক দিয়ে বাইপাস হবে, এই রেজিস্ট্যান্সের থ্রুতে বাইপাস হবে। সার্কিট ব্রেকারটা যখন ক্লোজ, তখন কিন্তু রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। কারণ কি, রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে গেছে। রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে গেছে, তার মানে সার্কিট ব্রেকারের ভিতর দিয়েই কারেন্ট যাবে। অর্থাৎ হেলদি কন্ডিশনে আমার এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। কিন্তু যখন সার্কিট ব্রেকারটা ওপেন হবে, ওপেন হলে আমাদের কিন্তু কারেন্ট কিন্তু এখন আর সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যাবে না। এটা যাবে কোন দিক দিয়ে, এই রেজিস্ট্যান্সের থ্রুতে আমাদের কারেন্টটা ফ্লো করতে থাকবে। এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালু যত বেশি হবে তত কি হবে, কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু তত কম হবে। ঠিক আছে, যেহেতু এটা শর্ট সার্কিট কারেন্ট, এই কারেন্টটা কমানোর জন্য আমরা এখানে একটা কি অ্যাড করছি, রেজিস্ট্যান্স অ্যাড করছি। এখন কোশ্চেন হচ্ছে, এই রেজিস্ট্যান্সটা তো আমি সবসময় অ্যাড করে রাখতে পারি না, তাহলে তো ফল কারেন্ট ফ্লো করা বন্ধ হবে না। সো এই কারেন্ট ফ্লো করাটাকে বন্ধ করার জন্য এই যে রেজিস্ট্যান্সটা একটা নির্দিষ্ট সময় পরে খুলে দিতে হবে। সো রেজিস্ট্যান্সটা যদি খুলে দেই, তাহলে আমাদের কি হবে, এই পাথটাও বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই পাথ দিয়েও আর কারেন্ট ফ্লো করতে পারবে না। সো আমাদের সিস্টেম থেকে ফর কারেন্ট ফ্লো করা টোটালি বন্ধ হয়ে যাবে। সো আমরা কি করলাম, যখন হেলদি কন্ডিশন তখন এই সার্কিট ব্রেকারটা ক্লোজ এবং এর অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স সেট করা আছে। সো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। সার্কিট ব্রেকারটা ক্লোজ থাকার কারণে সমস্ত কারেন্ট এটার ভিতর দিয়ে যাবে। যখন ফল্ট হবে বা অ্যাবনর্মাল কন্ডিশন হবে, তখন সার্কিট ব্রেকারটাকে আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের কারেন্টটা বাইপাস হয়ে আমাদের এই রেজিস্ট্যান্সের থ্রুতে কারেন্টটা ফ্লো করতে থাকবে।
যার ফলে কি হচ্ছে, কারেন্টের ম্যাগনিটিউডটা কমে যাবে, রেজিস্ট্যান্স অ্যাড করার ফলে ম্যাগনিটিউডটা কমে যাবে। ম্যাগনিটিউড কমে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা কি করব, এই রেজিস্ট্যান্সটাকে ওপেন করে দিব, অর্থাৎ এখানে আমাদের আরেকটা সুইচ লাগবে। এখানে যেরকম একটা সার্কিট ব্রেকারের জন্য একটা কন্টাক্ট পয়েন্ট আছে, এখানেও আমাদের আরেকটা সুইচ লাগবে, যে সুইচটাকে আমরা কি করব, কিছু সময় পরে ওপেন করে দিব। সো কত সময় পরে ওপেন করে দিব। সো এবং এই রেজিস্ট্যান্সটার কাজটা তো আমরা দেখলাম যে কারেন্টটাকে কমানো, এবং রিস্ট্রাইকিং ভোল্টেজটাও এর ফলে কমবে। কিভাবে কমবে সেটা একটু দেখবো একটু পরে। সো এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে এটা ডেফিনেশনটা, a deliberate connection of resistance in parallel with contact space is called resistance switching. কার কন্টাক্ট স্পেসের মধ্যে এটা প্যারালালি কানেক্টেড থাকবে, এই সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসের অ্যাক্রসে এটা কানেক্টেড থাকবে, এই জন্য এটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স সুইচিং। সুইচিং কেন বলতেছি, যখন এটা ওপেন হবে তখন রেজিস্ট্যান্স সুইচটাকে ক্লোজ অবস্থায় থাকতে হবে, তার কিছু সময় পরে রেজিস্ট্যান্সটাকে আবার ওপেন করে দিতে হবে, অর্থাৎ সুইচ করে এটাকে ওপেন করে দিতে হবে, যার ফলে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। So resistance switching used in circuit breaker having high post zero resistance of contact space, অর্থাৎ এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে আমরা এটা ইউজ করব। এর মানেটা কি, যে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে আমরা কি করি, আমরা শিখেছিলাম যে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে সার্কিট ব্রেকারটা যখন ওপেন হয় তখন আমরা কি করি, একটা হাই প্রেশারাইজড কম্প্রেসড এয়ার এই কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে ব্লো করানো হয়। হাই প্রেশারাইজড, প্রেশারের পরিমাণ 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সো এই হাই প্রেশারের কারণে আমাদের কি হয়, এই আর্কের লেন্থটা অনেক বেড়ে যায়। লেন্থটা বেড়ে যায় গেলে আমাদের প্রবলেমটা কি, লেন্থ যদি অনেক বেড়ে যায় কারেন্ট কমে যায়, লেন্থ বেড়ে গেলে রেজিস্ট্যান্স বেড়ে যায়, কারেন্ট কমে যায়। কিন্তু আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে লেন্থ অনেক বেড়ে গেলে আরটা বেড়ে যাবে, রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। সো রেজিস্ট্যান্স যদি অনেক বেড়ে যায় তাহলে ভি ইকুয়াল টু আমরা জানি আই ইন্টু আর, তার মানে আর যদি অনেক বেড়ে যায় তাহলে আমাদের ভোল্টেজটাও বেড়ে যেতে পারে, যেটা রিস্ট্রাইকিং ভোল্টেজ হতে পারে। সো রিস্ট্রাইকিং ভোল্টেজের কারণে আমাদের আর্কটা আবার কি করতে পারে, রিজেনারেট করতে পারে। সো এই জন্য আমাদের কি করতে হবে, এর অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স অ্যাড করব। এই অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স যদি অ্যাড করি তাহলে আমাদের এটার সাথে আমাদের প্যারালালি কি অ্যাড হচ্ছে, ওই আর্কের লেন্থটা অ্যাড হচ্ছে। সো আমাদের রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক বেশি বাড়তে পারবে না, একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু সব সময় বাড়বে, এর বেশি বাড়তে পারবে না যেহেতু রেজিস্ট্যান্সটা প্যারালালি কানেক্টেড। সো এর ফলে একটা সময় পরে আমাদের কি হবে, আর্কটা প্রপারলি এক্সটেনশন হবে এবং ভোল্টেজটা খুব বেশি বাড়বে না। সো রেজিস্ট্যান্স সুইচিং ইজ ইউজড ইন সার্কিট ব্রেকার হ্যাভিং হাই পোস্ট জিরো। আমরা ইন্টারাপশন করি কোথায়, আই ইকুয়াল টু জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে ইন্টারাপশন করলেই কিন্তু আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজটা ফর্মেশন হয়। সো রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হলে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায়, যার ফলে আমাদের রেজিস্ট্যান্স সুইচ ইউজ করি। সো রেজিস্ট্যান্স সুইচ ইউজ করলে আমাদের রেজিস্ট্যান্সটা অনেক বেশি বাড়তে পারে না, যার ফলে ভোল্টেজটা অনেক বেশি বাড়তে পারে না, সো আর্কটা আর রিবিল্ড করতে পারে না। এই পর্যন্ত কি বুঝতে পারছো? স্যার রিস্ট্রাইকিং ভোল্টেজটা একটু যদি বলতেন স্যার। রিস্ট্রাইকিং ভোল্টেজটা কি ছিল বলছিলাম লাস্ট ক্লাসে, যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা ছিল যখন আমরা আর্কটাকে ইন্টারাপশন করি অ্যাট আই ইকুয়াল টু জিরোতে, তখন আই ইকুয়াল টু জিরোতে আর্কিং ভোল্টেজ ইকুয়াল টু জিরো। আমরা জানি সার্কিট ব্রেকারের অ্যাক্রসে দুই ধরনের ভোল্টেজ ডেভেলপ করে, একটা হচ্ছে আর্কিং ভোল্টেজ আর আরেকটা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ, এবং রিস্ট্রাইকিং ভোল্টেজের পরে যে ভোল্টেজটা জি আছে সেটা হচ্ছে কি সিস্টেম ভোল্টেজ। সো এখন আই ইকুয়াল টু জিরোতে আর্কিং কারেন্ট ইকুয়াল টু জিরো, আর্কিং ভোল্টেজও জিরো, কারণ কি দুইটা রেজিস্টিভ ইন নেচার। কিন্তু অ্যাট আই ইকুয়াল টু জিরোতে সিস্টেম ভোল্টেজ তো জিরো না, কারণ সিস্টেম ভোল্টেজের সাথে আমাদের আর্কিং ভোল্টেজের ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা পিওরলি ইন্ডাকটিভ ইন নেচার। সো ইন্ডাকটিভ নেচার হওয়ার কারণে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হওয়ার কারণে আমাদের কি হয়, আর্কিং ভোল্টেজ জিরো হলে যদি সিস্টেম ভোল্টেজ ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে আমাদের এখানে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হয়। সো এই রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে ইন্টারাপশন করার জন্য আমাদের কি করতে হয়, হাই প্রেশারাইজড এয়ার, যদি এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার হয় তাহলে হাই প্রেশারাইজড এয়ার কন্টাক্ট স্পেসের মধ্যে দিয়ে পাস করতে হয়। তার ফলে আমাদের কি হয়ে যায়, আর্কের লেন্থটা অনেক বেড়ে যায়। সো লেন্থ যদি অনেক বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্সটাও তার অনেক বেড়ে যাবে। সো আমাদের ভোল্টেজটা কি হবে, বেড়ে যাবে, কারণ ভি ইকুয়াল টু আমরা জানি আই ইন্টু আর। সো আর যদি বেড়ে যায়, আর যত বেশি বাড়বে, যেহেতু হাই প্রেশারাইজড এয়ার দেওয়া হচ্ছে সে কারণে আমাদের রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে গিয়ে আবার আর্কটা আবার রিবিল্ড করতে পারে, একটা সম্ভাবনা আছে। তো তার ফলে আমাদের রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক বেশি বাড়ানো যাবে না, রেজিস্ট্যান্সটাকে বাড়াতে হবে কিন্তু অনেক বেশি বাড়ানো যাবে না। এ কারণে আমরা কি করি, প্যারালালে একটা রেজিস্ট্যান্স অ্যাড করি, যে রেজিস্ট্যান্সটা ভোল্টেজটাকে অনেক বেশি বাড়তে দিবে না, তার মানে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজটা ফর্মেশন হবে না। বুঝে গেছে?
জি স্যার। আচ্ছা, সো এখন এর এফেক্টটা আমরা দেখব। এই যে আমরা সার্কিটটা আমরা একটু ভালো করে দেখি, আগের সার্কিটে কি ছিল, আগের সার্কিটে এই রেজিস্ট্যান্সটা ছিল না, ঠিক আছে, এবং এই সার্কিট ব্রেকারের অ্যাক্রসে এই রেজিস্ট্যান্সটা ছিল না। আগে যে সার্কিটটা আমরা লাস্ট ক্লাসে ডিরাইভ করলাম সেখানে শুধু ছিল এই লাইন ইন্ডাকটেন্স অ্যান্ড লাইন ক্যাপাসিটেন্সটা ছিল। এখানে আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে লাইন রেজিস্ট্যান্স, যেটা খুবই স্মল কম্পেয়ার টু লাইন ইন্ডাকটেন্স, তার মানে এটাকে আমরা ইচ্ছা করলে নেগলেক্টও করতে পারি। আর এই আরটা অ্যাড করা হয়েছে, এই আরটা অ্যাড করা হয়েছে কোথায়, সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে। সো আর এখন আমরা দেখি যে এই রেজিস্ট্যান্সটা অ্যাড করার ফলে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। আমরা চাই কি, আমরা চাই সার্কিট ব্রেকার যখন ওপেন হবে তখন আমাদের হাই ভোল্টেজের কারণে আমাদের তো আর্ক তো জেনারেট করবেই, আর্কটা তো যে আর্কটাকে তো যত তাড়াতাড়ি আমরা ইন্টারাপশন করবো ততই ভালো, কিন্তু আমরা চাই না যেন সিস্টেমে রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হোক, কারণ রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হলেই আর্কটা আবার রিবিল্ড করতে পারে, রিজেনারেট করতে পারে। সো এজন্য আমাদের কি করতে হবে, আর্কিং ভোল্টেজের পরে আমরা চাই না যে রিস্ট্রাইকিং ভোল্টেজ আসুক, সরাসরি কোন ভোল্টেজ আসুক, আমরা চাই সিস্টেম ভোল্টেজ আসুক। সো সিস্টেম ভোল্টেজ যাতে সরাসরি আসে, তাহলে এই রেজিস্ট্যান্সটা অ্যাড করলে কিভাবে সিস্টেম ভোল্টেজটা সরাসরি আসে সেটা এখন আমরা একটু দেখি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কি, যে আমাদের এই লাইন ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের ফলে যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা ফর্মেশন হয়, এই রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা কি ছিল, এফ ইকুয়াল টু 1/2π√/LC, এই এতটুকু ছিল। আগে যে রিস্ট্রাইকিং ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি, এফ ইকুয়াল টু 1/2π√/LC ছিল। এল আর সিটা কি, এল আর সিটা ছিল লাইন ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স। কিন্তু আমরা এখানে এটা ডিরাইভ করা যায় যে এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করি, অর্থাৎ সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে যদি একটা রেজিস্ট্যান্স অ্যাড করা হয়, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সির যে এক্সপ্রেশনটা, এই ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা আসে কি, এইটা পুরাটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এফ ডি ইকুয়াল টু 1/2π√/LC মাইনাস একটা টার্ম আসছে, সেটা কি 1/2RC হোল স্কোয়ার। এই আরটা কি, এই আরটা হচ্ছে এই আরটা, অর্থাৎ রেজিস্ট্যান্স সুইচিং এর জন্য যে রেজিস্ট্যান্সটা ইউজ করছি সেই আরটা। সো এই যে আরটা 1-1/2RC যে টার্মটা আসছে, সেই টার্মটা কিন্তু আমাদের এই রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি থেকে বিয়োগ হচ্ছে। তার মানে এই ফ্রিকোয়েন্সি থেকে বিয়োগ হচ্ছে মানে কি, ফ্রিকোয়েন্সিটাকে সে কমায় দিচ্ছে। আমরা কি চাই, আমরা চাই যেন এই যে ফ্রিকোয়েন্সিটা, এটা কার ফ্রিকোয়েন্সি, রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, এই রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা যেন জিরো হয়ে যায়। জিরো হয়ে গেলে আমাদের কোন ফ্রিকোয়েন্সিটা আসবে, সরাসরি সিস্টেম ভোল্টেজের ফ্রিকোয়েন্সি চলে আসবে। তার মানে আর আর সিস্টেমে সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে আর কোনো রিস্ট্রাইকিং ভোল্টেজ থাকবে না, সরাসরি রিকভারি ভোল্টেজ জেনারেট করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ ডি ইকুয়াল টু 1/2π√/LC মাইনাস, সো মাইনাস হওয়ার ফলে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা কিন্তু কমে যাচ্ছে। তো এখানে খেয়াল করে দেখো, এই যে আরটা, এই আর এর ভ্যালুটাকে যদি আমরা এমনভাবে চুজ করতে পারি যে আর ইকুয়াল টু ½ হয়। এলটা কি, সিস্টেম ইন্ডাকটেন্স, সিটা হচ্ছে সিস্টেম ক্যাপাসিটেন্স। সো আরটাকে যদি আমরা এমনভাবে চুজ করি যে আর ইকুয়াল টু কত হয়, ½ √/S/C, তাহলে কি হয় দেখি, এই আর এর ভ্যালুটা এখানে আমরা যদি পুট করি, তাহলে দেখা যায় যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম। সো ½ √/L/C, তার মানে এখন আমি যদি এই সি আর এই সি কাটা যায়, তাহলে উপরে একটা সি থাকে, সো এই টু কাটা যায়, আর তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা কি দাঁড়ায়, এফ ডি ইকুয়াল টু 1/12π√/1/LC মাইনাস, এটাকে তো স্কোয়ার করলে √/L কে স্কোয়ার করলে থাকবে এখানে একটা এল, আর এখানে সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার, আর এখানে নিচে থাকবে শুধু সি, তাহলে সি স্কোয়ার কাটাকাটি দিলে এখানে একটা এল সি থাকবে। তার মানে আমার 1/LC মাইনাস 1/LC ইকুয়াল টু চলে আসতেছে কি, জিরো। তার মানে আমরা বুঝতে পারলাম যে এফডিটা কি জিরো, আমরা চাই না যেন এফডিটা থাকুক সিস্টেমে। সো এফডিটা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাকে জিরো করার জন্য আমরা আর এর ভ্যালুটাকে কিভাবে চুজ করলাম, ½ √/L/C। সো যদি এভাবে চুজ করতে পারি, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা এটা প্রুভ করতে পারি যে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হয়ে যাবে জিরো। আর রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি যদি জিরো হয়ে যায়, তাহলে সিস্টেমে সরাসরি রিকভারি ভোল্টেজ ডেভেলপ করবে। সো এটাই আমরা বলতেছি যে দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স আর, এই আর এর যে ভ্যালুটা, এটা কত হতে হবে, ½ √/L/C। এই ভ্যালুতে আমাদের কি হবে, রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি জিরো হয়ে যাবে। সো এই ভ্যালুর আরটাকে আমরা বলি ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স, অর্থাৎ যে ভ্যালুতে রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি জিরো হয়ে যায়, সেই ভ্যালুর রেজিস্ট্যান্সটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে?
না স্যার। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে এটা এই রেজিস্ট্যান্সটা অ্যাড করার ফলে কিন্তু এটা অ্যাডভান্টেজ আমাদের। রেজিস্ট্যান্সটা অ্যাড করলে রেজিস্ট্যান্স কত অ্যাড করব, তাহলে বেশি অ্যাড করব না কম অ্যাড করব, নাকি আমাদের এই আর ইকুয়াল টু হাফ অফ এল বাই সি অ্যাড করবো, ঠিক আছে? সো বেশিও অ্যাড করা যাবে না, বেশি অ্যাড করলে কি হবে, আমাদের ভোল্টেজ অনেক বেড়ে যাবে। কম অ্যাড করা যাবে না, কম অ্যাড করলেও আমাদের কারেন্টটা কিন্তু বেশি ফ্লো করবে। আর তাহলে আর এর ভ্যালুটা কত হতে হবে, আর এর ভ্যালুটা হতে হবে এই হাফ অফ রুট ওভার এল বাই সি। যদি এই ভ্যালুটাকে যদি আমরা চুজ করতে পারি, তাহলে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা জিরো হয়ে যাবে। আর রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি জিরো হলেই আমাদের সিস্টেম ভোল্টেজটা ডেভেলপ করবে। বোঝা গেছে এতদূর? জি স্যার। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স সুইচ আমরা কোথায় ইউজ করব? রেজিস্ট্যান্স সুইচ নর্মালি আমরা ইউজ করি যেসব ক্ষেত্রে আমাদের পোস্ট জিরো রেজিস্ট্যান্সটা হাই। পোস্ট জিরো রেজিস্ট্যান্স মানে কি? অর্থাৎ সার্কিট ব্রেকারে যখন আমরা ইন্টারাপশন করি, আমরা বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার দেখেছি। অয়েল সার্কিট ব্রেকার দেখেছি, SF6 সার্কিট ব্রেকার দেখেছি, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার দেখেছি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার দেখেছি। এর মধ্যে পোস্ট জিরো রেজিস্ট্যান্স কোনটা সবচেয়ে বেশি হাই? পোস্ট জিরো মানে হচ্ছে যখন আমরা আর্কটাকে ইন্টারাপশন করি, তার তখন এর যে কন্ট্যাক্ট স্পেস, এই কন্ট্যাক্ট স্পেসের মধ্যে কার রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি হাই? স্যার SF6। SF6 এর ক্ষেত্রে আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথটা হাই, ঠিক আছে? আর এয়ার ব্লাস্টের ক্ষেত্রে আমাদের যেহেতু প্রেশারটা অনেক বেশি, এ কারণে রেজিস্ট্যান্সের ভ্যালুটাও অনেক বেশি হয় এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। SF6 এও বেশি, কিন্তু SF6 এর ক্ষেত্রে চেয়েও আমাদের যেহেতু আর্কের লেন্থটা বেশি বাড়াচ্ছে, SF6 এর প্রেশার হচ্ছে আমরা বলেছিলাম ম্যাক্সিমাম 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমাদের প্রেশারটা হচ্ছে কত, 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সো প্রেশারটা অনেক হাই। সো তার ফলে আমাদের রেজিস্ট্যান্সটা বা লেন্থটা তো ডিপেন্ড করতেছে রেজিস্ট্যান্সের উপরে। সো লেন্থটা অনেক বেশি হাই। সো লেন্থটা অনেক বেশি হাই হওয়ার কারণে আমাদের আর্কটা আবার কিন্তু বিল্ড আপ করতে পারে SF6 এর ক্ষেত্রে, সরি এয়ার ব্লাস্টের ক্ষেত্রে। SF6 এর ক্ষেত্রে আমাদের প্রেশারটা কিন্তু অত বেশি না, সো আর্কটা রিবিল্ড করবে না। সো যেসব সার্কিট ব্রেকারে, যেসব বলতে এখানে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারই আমরা মেইনলি বুঝতেছি। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে যেহেতু আমাদের পোস্ট জিরো, অর্থাৎ যখন আর্কটাকে ইন্টারাপশন করি তখনকার রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক হাই, সেই সব ক্ষেত্রেই আমরা রেজিস্ট্যান্স সুইচ ইউজ করতে পারি। আমরা SF6 সার্কিট ব্রেকারেও রেজিস্ট্যান্স সুইচ ইউজ করতে পারি। যদি আমাদের প্রেশারটা বাড়াই, তাহলে আমাদের SF6 সার্কিট ব্রেকারেও আমাদের রেজিস্ট্যান্স সুইচ ইউজ করতে হবে। কিন্তু অয়েল সার্কিট ব্রেকার বা মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, এখানে নর্মাল অয়েলটাকে ডিকম্পোজ হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের আর্কটা ইন্টারাপশন হচ্ছে। সো এইসব ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স সুইচ ইউজ করার কোনো দরকার নাই। তার মানে যেসব সার্কিট ব্রেকারে পোস্ট জিরো রেজিস্ট্যান্সটা হাই, সেসব সার্কিট ব্রেকারেই আমরা রেজিস্ট্যান্স সুইচ ইউজ করি। বোঝা গেছে? জি স্যার, হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আর এর ভ্যালু কত চুজ করতে হবে? আর ইকুয়াল টু চুজ করতে হবে হাফ অফ রুট ওভার এল বাই সি। আমরা জানি যে ফল্ট কারেন্টের ইকুয়েশনটা কি, আইএসসি ইকুয়াল টু ই বাই ওমেগা এল। এটা কোথা থেকে আসলো? শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল টু ই বাই ওমেগা এল, এই জিনিসটা আসছে এখান থেকে। এখানে আমরা যদি দেখি যখন শর্ট সার্কিট হয়েছে, শর্ট সার্কিট কারেন্টটা কত, এর ম্যাগনিটিউডটা কত, সেটা যদি আমরা বের করতে চাই, শর্ট সার্কিট কারেন্টটা যাচ্ছে কখন, যখন সার্কিট ব্রেকারটা ক্লোজড। সার্কিট ব্রেকার যখন ক্লোজড, তখন এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, এই কারেন্টটাই তো শর্ট সার্কিট কারেন্ট। আমি একটু যদি দেখাই, এই যে এদিক দিয়ে যে কারেন্টটা যাবে, এটাই তো শর্ট সার্কিট কারেন্ট। তার মানে এই সার্কিট ব্রেকারটা ক্লোজড, তখন হচ্ছে গিয়ে আমাদের শর্ট সার্কিট কারেন্টটা ফ্লো করছে। যেহেতু এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বেশি স্মল কম্পেয়ার টু ইন্ডাকটেন্স, লাইন ইন্ডাকটেন্স, সেহেতু আমরা বলতে পারি যে এখানে শর্ট সার্কিট কারেন্টের ভ্যালুটা হচ্ছে কত, আই ইকুয়াল টু ভি বাই আর। ভি কত, ই ডিভাইডেড বাই আর কত, এখানে শুধুমাত্র ওমেগা এল। যেহেতু আর ইজ আর হচ্ছে কি খুবই স্মল, সো আই ইকুয়াল টু কি হবে, ই বাই ওমেগা এল। তার মানে এখান থেকে আমাদের এই এক্সপ্রেশনটা আসতেছে। তাহলে আমরা যদি দেখি পরে একটু স্লাইডটা একটু, আচ্ছা, তার মানে আই ইকুয়াল টু দেখতে পেলাম আমরা ই বাই ওমেগা এল। তাহলে এখান থেকে এল এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, এল ইকুয়াল টু ই বাই ওমেগা ইন্টু আইএসি লিখা যায়, এল ইকুয়াল টু ই বাই ওমেগা ইন্টু আইএসি। তাহলে আমাদের আর ইকুয়াল টু আমাদের কি লিখা যায়, আর ইকুয়াল টু এল এর জায়গায় আমরা ই বাই ওমেগা এসি পুট করলাম। তাহলে এই জায়গায় এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আসতেছে আর ইকুয়াল টু হাফ অফ ই বাই ওমেগা সি ইন্টু আইএসি। সো ওমেগা তো হচ্ছে টোয়াইস পাই এফ, যেটা কনস্ট্যান্ট, সিটাও কনস্ট্যান্ট, লাইন ক্যাপাসিটেন্সটাও কনস্ট্যান্ট।
আর এটা হচ্ছে লাইন ভোল্টেজ, এটাও কনস্ট্যান্ট। তার মানে এই কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা কে দ্বারা ডিনোট করে বাইরে নিয়ে আসলাম, তার মানে কে √1/ISC। সো এই যে টার্মটা আমরা পেলাম আর ইকুয়াল টু কে ইন্টু √1/ISC। সো এখান থেকে দেখে আমরা কি বুঝতেছি, এখান থেকে দেখে বুঝতেছি আমরা যে শর্ট সার্কিট কারেন্টটা রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ আমরা রেজিস্ট্যান্স যত বাড়াবো আমাদের শর্ট সার্কিট কারেন্ট তত কম হবে, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স যত কম থাকবে তত শর্ট সার্কিট কারেন্ট কি হবে, বেশি থাকবে। এটা আমরা আগের স্লাইড থেকেও দেখে আমরা বলতে পারি যে আর এর ভ্যালুটা যদি আমরা বেশি পুট করি তাহলে আমাদের কি হবে, শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিটিউডটা কমে যাবে। আর আর এর ভ্যালু যদি কম পুট করি তাহলে আমাদের শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিটিউডটা বেশি হবে। এখন কত পুট করব সেটা ডিপেন্ড করতেছে আমাদের এই ইকুয়েশন থেকে, এই যে আর এর ভ্যালুটাকে আমাদের এইভাবে চুজ করতে হবে, তাহলে আমাদের কোনো রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হবে না। বোঝা গেছে এ পর্যন্ত? হ্যালো, স্যার বুঝছি স্যার। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স সুইচ আমরা কিভাবে ইউজ করব? ইউজ অফ ওপেনিং রেজিস্টার। এখন রেজিস্ট্যান্স সুইচটা আমরা লাগালাম, এখন কিভাবে ইউজ করব? তার মানে আমরা দেখলাম যে সার্কিট ব্রেকারের দুইটা পয়েন্ট থাকবে, একটা কি মেইন ব্রেক পয়েন্ট আর আরেকটা কি থাকবে, অক্সিলারি ব্রেক পয়েন্ট। তাহলে মেইন ব্রেক পয়েন্ট মানে কি, আমাদের এই সার্কিট ব্রেকারের যে মেইন কন্ট্যাক্ট, যেটা এই মেইন কন্ট্যাক্টের সাথে একটা অক্সিলারি কন্ট্যাক্ট প্যারালালি কানেক্ট করতে হবে। এখানে দেখো এখানে দুইটা কন্ট্যাক্ট আছে, আর এই যে অক্সিলারি কন্ট্যাক্ট, এই অক্সিলারি কন্ট্যাক্টের সাথে এখানে একটা রেজিস্ট্যান্স সেট করা হয়েছে, এটাই হচ্ছে কি সেই আর, এবং এই আর এর ভ্যালুটা আমাদের হতে হবে ½ √L/C। সো যখন দুইটা কন্ট্যাক্টই ক্লোজড, কন্ট্যাক্ট যখন দুইটাই ক্লোজ, তখন কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হবে, উপরেরটা দিয়ে না নিচেরটা দিয়ে? এই যে স্যার কারেন্ট উপরেরটা দিয়ে স্যার, নিচে তো রেজিস্ট্যান্সের কারণে এদিক দিয়ে যাবে না। রেজিস্ট্যান্সের কারণে যাবে না, তার মানে কারেন্টটা কিন্তু এখন এই দিক দিয়ে পাস করছে, ঠিক আছে। সো এখন মনে করো এখানে একটা ফল্ট হয়েছে, এই জায়গায় একটা ফল্ট হয়েছে। সো ফল্ট যদি হয় তাহলে আমাদের কি হবে, এখন সার্কিট ব্রেকার ওপেন হবে। সার্কিট ব্রেকার ওপেন হবে, কোন কন্ট্যাক্টটা আগে ওপেন হবে, উপরেরটা না নিচেরটা? স্যার উপরেরটাই তো স্যার। যখন ফল্ট হবে তখন আমরা কি বললাম, আমরা রেজিস্ট্যান্স সুইচটা যেন সার্কিট ব্রেকারটাকে ওপেন করতে হবে। এখন কোন কন্ট্যাক্টটাকে আমরা আগে ওপেন করব, উপরের কন্ট্যাক্টটাকে না নিচের কন্ট্যাক্টটাকে? স্যার উপরেরটা। উপরেরটাকে ওপেন করব, কেন? কারণ উপরেরটাকে ওপেন করলে আমাদের কারেন্টটা কিন্তু এখন ডিভাইডেড হয়ে যাবে, তাই না? নিচেরটা কারেন্টটা দিয়ে যাবে বাইপাস হয়ে যাবে, বাইপাস হয়ে কোন দিক দিয়ে যাবে, অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে। অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে। এখন এই কারেন্টের ম্যাগনিটিউডটা কি আগের মতন থাকবে না একটু কম থাকবে? স্যার একটু কম থাকবে, কারণ এখানে অন্য কন্ট্যাক্ট ইউজ করা হয়েছে। অন্য কন্ট্যাক্ট ইউজ করা হচ্ছে, কারেন্টটা বাইপাস হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। এখানে মেইন যে ফাংশনটা সেটা হচ্ছে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? সো এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের ফলে কারেন্টের ম্যাগনিটিউডটা কি কমে যাবে না? জি স্যার। উপরের কন্ট্যাক্টে কি কোনো রেজিস্ট্যান্স ছিল? না স্যার। তার মানে উপরে কন্ট্যাক্টে যে কারেন্টটা যাচ্ছিল সেটা হাই কারেন্ট, ঠিক আছে। এখন এই কারেন্টটা ওপেন করতেছি কি কোন কন্ট্যাক্টটাকে আগে, মেইন কন্ট্যাক্টটাকে আগে ওপেন করতেছি। মেইন কন্ট্যাক্টটাকে ওপেন করলে কারেন্টটা তো আর মেইন কন্ট্যাক্ট দিয়ে যেতে পারবে না, এখন যাবে কোন দিক দিয়ে, অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে। এখন অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে কারেন্টটা কিন্তু এখনো স্টিল ফ্লো করতেছে, কিন্তু অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে যাওয়ার পরেও আমাদের কি হবে, কারেন্ট ফ্লো করা তো বন্ধ হচ্ছে না। সো রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমাদের এমনভাবে চুজ করে এখানে বসায় রাখতে হবে যে আর ইকুয়াল টু ½ √L/C হয়। সো তার ফলে আমাদের কোনো রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হবে না। সো রিস্ট্রাইকিং ভোল্টেজ যখন, রিস্ট্রাইকিং ভোল্টেজের যে সময়টা, এই সময়টুকু আমাদের কি করে রাখতে হবে, এই অক্সিলারি কন্ট্যাক্টটাকে ক্লোজ করে রাখতে হবে। যেই রিস্ট্রাইকিং ভোল্টেজটা চলে যাবে সাথে সাথে আমাদের কি করে ফেলতে হবে, এই অক্সিলারি কন্ট্যাক্টটা ওপেন করে ফেলতে হবে, তাহলে আমাদের আর সিস্টেমের কারেন্টটা ফ্লো করবে না। আমরা তো চাই আলটিমেটলি সিস্টেমের ভিতর দিয়ে কারেন্ট যেন শর্ট সার্কিট কন্ডিশনে ফ্লো না করে। সো এর জন্য কতগুলো স্টেপ। প্রথম স্টেপে আমাদের দুইটা কন্ট্যাক্টই ক্লোজ ছিল হেলদি কন্ডিশনে, যখন ফল্ট হবে মেইন কন্ট্যাক্টকে আগে ওপেন করব, মেইন কন্ট্যাক্টকে ওপেন করার পরে কারেন্টটা ডাইভার্ট হয়ে যাবে অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে। সো অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে যে কারেন্টটা যাবে সেটার ম্যাগনিটিউডটা কমে যাবে, কারণ আমরা এখানে রেজিস্ট্যান্স ইউজ করছি। এখন রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আমরা এমনভাবে চুজ করি যেন ½ L/C হয়, তাহলে আমাদের আর রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হবে না। আর রিস্ট্রাইকিং ভোল্টেজের জন্য ফর্মেশন হওয়ার জন্য যে সময়টুকু লাগে সেই সময়টুকু আমাদের কি করে রাখতে হবে, এই অক্সিলারি কন্ট্যাক্টটাকে ক্লোজ করে রাখতে হবে। সো যেই সময়টু চলে যাবে সাথে সাথে আমাদের এই অক্সিলারি কন্ট্যাক্টটাকে ওপেন করে দিতে হবে, তার ফলে আমাদের এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে রিকভারি ভোল্টেজ ডেভেলপ করবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে অপারেশনটা একটু দেখো।
Opening register or also called switching register are fitted in parallel with the main breaker in series with a resistance switch. So এখানে মেইন ব্রেকারের সাথে আমরা অক্সিলারি কন্টাক্ট অ্যাড করতেছি এবং অক্সিলারি কন্টাক্টের সাথে একটা রেজিস্ট্যান্স অ্যাড করতেছি, ঠিক আছে? The opening resistors come into the circuit prior to the opening of the main breaker 1 by closing the resistance switch 2. So যখন আমরা মেইন ব্রেকার অন অফ করব, মেইন ব্রেকারকে যখন অফ করব তখন অক্সিলারি সুইচটাকে কি করে রাখতে হবে? ক্লোজ করে রাখতে হবে। ডিউরিং আর্ক ইন্টারাপশন প্রসেস, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রিস্ট্রাইকিং ভোল্টেজটা থাকবে সিস্টেমে ততক্ষণ পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্স সুইচটাকে ক্লোজড অবস্থাতেই রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমরা কি করব? রেজিস্ট্যান্স সুইচটাকে ওপেন করব আফটার এ সার্টেন ডিলে। এখন কতটুকু সময়? ওই আর্ক ইন্টারাপশন সময় পর্যন্ত বা রিস্ট্রাইকিং ভোল্টেজ ইন্টারাপশন সময় পর্যন্ত আমাদের এই অক্সিলারি কন্টাক্ট টুটা ক্লোজ রাখতে হবে। এরপরে আমাদের এটাকে কি করে ফেলতে হবে? ওপেন করে ফেলতে হবে, ঠিক আছে? না হলে তো সার্কিটে কারেন্ট ফ্লো করা বন্ধ হবে না। এটা যদি আমি সবসময় ক্লোজ করেই রাখি তাহলে তো কারেন্ট ফ্লো করা বন্ধ হবে না। আমাদের মেইন অবজেক্টিভটা কি? কারেন্টটাকে জিরো করা আর ভোল্টেজটাকে সিস্টেম ভোল্টেজে নিয়ে আসা। তো আমাদের সিস্টেম ভোল্টেজে নিয়ে আসার জন্য সার্কিট ব্রেকার কন্টাক্টটাকে তো ফাইনালি ওপেন করতেই হবে। সো ওপেনিং রেজিস্টার কিভাবে ইউজ করা হবে সেটা বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে আসো আরেকটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে কি ইন্টারাপশন অফ লো ম্যাগনেটাইজিং কারেন্ট অর কারেন্ট শপিং। আচ্ছা, আমরা এতদিন দেখে আসছি শুধুমাত্র শর্ট সার্কিট কারেন্টের ইন্টারাপশনের সময় আমাদের কীরকম রিস্ট্রাইকিং ভোল্টেজ সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসের মধ্যে দিয়ে বিল্ড আপ করতে পারে। আমরা এখন দেখব হচ্ছে একটা লো কারেন্ট, ফল্ট কারেন্ট না, এটা হচ্ছে গিয়ে ইন্ডাকটিভ কারেন্ট। একটা ইন্ডাকটিভ কারেন্টের ভ্যালু, যেটার ভ্যালু যদি খুব অনেক কম হয়, সেই কারেন্টটাকে ইন্টারাপশন করতে গেলে সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসের মধ্যে কি পরিমাণে রিস্ট্রাইকিং ভোল্টেজ ডেভেলপ করতে পারে। এতদিন দেখে আসছি আমরা ফল্ট কারেন্টকে ইন্টারাপশনের জন্য সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে কি পরিমাণে আর্ক জেনারেট করতে পারে, কি পরিমাণে রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হতে পারে। এখন আমরা দেখব কি লো ইন্ডাকটিভ কারেন্ট। লো ইন্ডাকটিভ কারেন্টকে ইন্টারাপশনের জন্য সময় সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে কি পরিমাণে আর্ক জেনারেট করতে পারে বা কি পরিমাণে রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হতে পারে। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে একটা সার্কিট আমাদের দেখানো হচ্ছে। এটা হচ্ছে পিওরলি একটা ইন্ডাকটিভ সার্কিট। এটা একটা ট্রান্সফর্মার। এই যে ট্রান্সফর্মার এখানে দেখতে পাচ্ছি, এটা একটা ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারের সাথে এখানে একটা ক্যাপাসিটেন্স অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে কি লাইন ক্যাপাসিটেন্স। আর এটাও ধরো একটা ট্রান্সফর্মার, ঠিক আছে? এই ট্রান্সফর্মারটা এখন কি অবস্থায় আছে? নো লোড কন্ডিশনে, ঠিক আছে? নো লোড কন্ডিশন মানে কি? এর সেকেন্ডারিতে কোনো লোড কানেক্টেড নাই, তার মানে এর সেকেন্ডারি কারেন্ট হচ্ছে জিরো। সো নো লোড অবস্থায় ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডকে যদি আমরা এনার্জাইজ করি তাহলে তো তার প্রাইমারি সাইডে একটা কারেন্ট ফ্লো করবে। এই কারেন্টটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কারেন্ট অফ এ ট্রান্সফর্মার। অর্থাৎ ট্রান্সফর্মারটাকে ম্যাগনেটাইজ করার জন্য যে কারেন্টটার দরকার সেই কারেন্টটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কারেন্ট অফ এ ট্রান্সফর্মার, ঠিক আছে? সো এটা কি আমাদের সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করলে আমাদের এখানে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটাকে আমরা বলতেছি ম্যাগনেটাইজিং কারেন্ট। কিন্তু সেকেন্ডারিতে কিন্তু কোনো কারেন্ট নাই, যেহেতু সেকেন্ডারিতে লোড কানেক্টেড না। এই যে কারেন্টটা যেটা ফ্লো করবে, এই কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু খুবই স্মল, অ্যাম্পিয়ার রেঞ্জে, ঠিক আছে? যেটা কিলো অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে ফল্ট কারেন্ট যেখানে, সেটা হচ্ছে এই কারেন্টটা হচ্ছে খুবই স্মল। কেন স্মল? কারণ আউটপুটে তো কোনো লোড নাই। সো লোড যদি না থাকে তাহলে কারেন্টের ম্যাগনিটিউডটা প্রাইমারি সাইডেও কি থাকবে? অনেক কম থাকবে। সো এই যে কম কারেন্ট, এই কম কারেন্টটাকে যদি আমরা ইন্টারাপশন করতে চাই তাহলে কি হয়? সো সেটাই আমরা দেখব যে এখানে আমরা কি বলতেছি, দ্য নেসেসিটি অফ ইন্টারাপ্টিং স্মল ইন্ডাকটিভ কারেন্ট অ্যারাইজেস ওয়াইল ডিসকানেক্টিং ট্রান্সফর্মার অন নো লোড। এই যে ট্রান্সফর্মারটা এখন নো লোড অবস্থায় আছে, এখানে এখানে কারেন্টের ম্যাগনিটিউডটা এখন খুবই স্মল। সো কারেন্টের ম্যাগনিটিউডটা যদি স্মল থাকে তাহলে এই কারেন্টটা ইন্টারাপশন করতে গেলে কি প্রবলেম হয় সেটা আমরা দেখব। So no load current of transformer is therefore magnetizing current are almost zero power factor lag. Zero power factor কেন বলতেছে? কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ, এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার। সো এটা হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ ইন নেচার। সো এটা হচ্ছে কি জিরো পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? সো দ্য কারেন্ট ইজ মাচ স্মলার দেন নর্মাল কারেন্ট। যেহেতু এখানে লোড কানেক্টেড নাই, তার মানে এটা কি নর্মাল যে লোড কারেন্ট যাইতো তার থেকে এই কারেন্টের ম্যাগনিটিউডটা থাকবে অনেক কম। সো এই কম কারেন্টটাকে যদি আমরা ইন্টারাপশন করতে চাই তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে পরের ফিগারে আমি একটু দেখি। আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখো, এখানে দুইটা ওয়েভ শেপ দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমরা দুইটা ওয়েভ শেপ দেখাচ্ছি। এই যে উপরে যে ওয়েভ শেপটা দেখাচ্ছে সেটা লাল কালার দিয়ে যে সাইনোসয়েডাল ওয়েভটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড। এখানে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক হাই।
কম্পেয়ার টু এই যে এখানে ব্লু কালার দিয়ে যেটা দেখতেছি এটা হচ্ছে কি স্মল কারেন্ট, এর যেটাকে আমরা বলতেছি ম্যাগনেটাইজিং কারেন্ট অফ এ ট্রান্সফর্মার। এই ম্যাগনেটাইজিং কারেন্টটা হচ্ছে কি খুবই স্মল কারেন্ট কম্পেয়ার টু ফল্ট কারেন্ট। সো আমরা ইন্টারাপশন করি কোথায়? আমরা ইন্টারাপশন করি অ্যাট আই ইকুয়াল টু জিরোতে। এই পয়েন্টে আমরা ইন্টারাপশন করি। আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন করলে আমাদের লাভটা কি? আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন করলে আমাদের মেইন যে লাভটা সেটা হচ্ছে আমরা জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটিভ সার্কিট যদি হয় পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, তাহলে ইন্ডাকটিভ সার্কিটে একটা চার্জ সে স্টোর করে রাখে। সেই চার্জের ভ্যালুটা কত? সেই চার্জটা হচ্ছে WL ইকুয়াল টু হাফ অফ LI স্কোয়ার। সো আই ইকুয়াল টু জিরোতে ইন্ডাক্টরের চার্জটা পুরোপুরি ডিসচার্জ হয়ে যায়। আই ইকুয়াল টু জিরোতে WL ইকুয়াল টু জিরো। সো আমরা সবসময় ইন্টারাপশন করতে চেষ্টা করি কোথায়? আই ইকুয়াল টু জিরোতে, অর্থাৎ জিরো পয়েন্টে। এই পয়েন্টে ইন্টারাপশন করতে চেষ্টা করি, তার মানে ইন্ডাক্টর এনার্জি জিরো হবে। সো এখানে এই দুইটা যদি আমরা ফল্ট কারেন্ট দুইটা কারেন্ট যদি আমরা কম্পেয়ার করি, এই উপরে লাল রঙের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি লাল রঙের ওয়েভ শেপটা হচ্ছে কি ফল্ট কারেন্ট, আর এই যে ব্লু কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট। এটা ফল্ট কারেন্ট না, এটা খুবই স্মল অ্যামাউন্টের কারেন্ট, যে কারেন্টটাকে আমরা এখন ইন্টারাপশন করব। সো এখানে দেখো এই কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বড় হওয়ার কারণে আমাদের আই ইকুয়াল টু জিরো পয়েন্টটা কিন্তু ডিটেকশন করাটা ইজিয়ার। ধরলাম এটা 100 অ্যাম্পিয়ারের একটা ফল্ট কারেন্ট, তার মানে 100 অ্যাম্পিয়ার আর 0 অ্যাম্পিয়ারের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক, তার মানে 0 অ্যাম্পিয়ারটা ডিটেক্ট করাটা ইজিয়ার। কিন্তু যদি আমাদের ম্যাগনেটাইজিং কারেন্টটা হয় ধরো 1 অ্যাম্পিয়ার, সো 1 আর 0 কাছাকাছি, 0 আর 1 খুবই কাছাকাছি। সো আমাদের এই ফল্ট কারেন্টটা কিন্তু 0 অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ার খুব কাছাকাছি হওয়ার কারণে আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন করার কথা, কিন্তু সে যেহেতু প্রেশারের পরিমাণ অনেক বেশি, যখন সার্কিট ব্রেকারটাকে ওপেন করব তখন তো হাই প্রেশারাইজ কম্প্রেসড এয়ার এই কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে পাস করানো হবে। সো ফল কারেন্টের ম্যাগনিটিউডটা কম, এখানে কারেন্টের ম্যাগনিটিউডটা কম, কিন্তু আমাদের ডাইলেকট্রিক স্ট্রেংথটা কিন্তু অনেক বেশি। সো ডাইলেকট্রিক স্ট্রেংথটা অনেক বেশি হওয়ার কারণে আমাদের আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন করার আগেই এখানে আমরা যদি দেখি এই দুইটা ওয়েভশেপ, এটা হচ্ছে গিয়ে কারেন্টের ওয়েভশেপ আর এটা হচ্ছে গিয়ে ভোল্টেজের ওয়েভশেপটা। সো এই যে এই ব্লু কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আর্কিং কারেন্ট, আর রেড কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্কিং ভোল্টেজ। সো আর্কিং কারেন্ট আর আর্কিং ভোল্টেজের মধ্যে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স নাই। কারণ কি? কারণ এটা রেজিস্টিভ ইন নেচার। বাট এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে গ্রিন কালার দিয়ে যে ওয়েভশেপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি সিস্টেম ভোল্টেজ। এই সিস্টেম ভোল্টেজের সাথে আর্কিং ভোল্টেজের ফেজ ডিফারেন্স কিন্তু 90 ডিগ্রি, যেহেতু এটা ইন্ডাকটিভ ইন নেচার, যেহেতু জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগ, তার মানে এটার সাথে এটা কিন্তু 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। কার সাথে? আর্কিং ভোল্টেজের সাথে। সো আমরা ইন্টারাপশন করার কথা কোথায়? আই ইকুয়াল টু জিরোতে, কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা খুব স্মল হওয়ার কারণে আমাদের জিরো পয়েন্টে ডিটেকশন করাটা কিন্তু ডিফিকাল্ট, যেহেতু 1 আর 0 বা মানে যত কারেন্টের ভ্যালুটা কম হবে তত কারেন্টটা জিরো পয়েন্টে ডিটেকশন করাটা ডিফিকাল্ট হবে। সো জিরো পয়েন্টে ইন্টারাপশন করার কথা, কিন্তু যেহেতু কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক ছোট সেজন্য সে কি করতেছে, ফোর্সফুলি তাকে জিরো করে ফেলতেছে, যেহেতু প্রেশারটা তো সেম। যখন আমরা সার্কিট ব্রেকার ওপেন করব, স্মল কারেন্টকে ওপেন করার জন্য যে প্রেশার দিচ্ছি আমরা, হাই কারেন্টকে ইন্টারাপশন করার জন্য তো আমাদের সেম প্রেশারই দিচ্ছি। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সো সার্কিট ব্রেকার ওপেন করলে কিন্তু এই হাই প্রেশারটা সবসময় সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে পাস করবে। সো হাই কারেন্ট যখন ইন্টারাপশন করবো তখনও 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, যখন লো কারেন্টকে ইন্টারাপশন করবো তখনও তো আমাদের 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সো এই হাই প্রেশারের কারণে আমাদের কারেন্টটা কি হয়ে যেতে পারে, ফোর্সফুলি জিরো হয়ে যেতে পারে। সো এই পয়েন্টে আমাদের ইন্টারাপশন করার কথা, কিন্তু সে ইন্টারাপশন করে ফেলতেছে কোথায়? আই ইকুয়াল টু জিরোর আগেই, তার মানে এটাকে আমরা বলতেছি কারেন্ট চপিং। তো কারেন্টটাকে সে কি করতেছে, চপ করে, এখানে জিরো করার কথা ন্যাচারাল জিরো, বাট এখানে সে চপ করে জিরো করতেছে। সো এই পয়েন্টে তো আমাদের আর্কিং ভোল্টেজ জিরো না, সো এই পয়েন্টে আর্কিং ভোল্টেজটা কত? পজিটিভ। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আর্কিং ভোল্টেজটা কিন্তু এখানে পজিটিভ, সো এখানে কিন্তু আর্কিং ভোল্টেজ জিরো না, তার মানে আর্কিং ভোল্টেজ কিন্তু এই পয়েন্টে থাকবে। এবং এই পয়েন্টে কিন্তু আমাদের সিস্টেম ভোল্টেজটা কি অবস্থা দেখি একটু যদি, তাহলে সিস্টেম ভোল্টেজটা এই পয়েন্টে কিন্তু নেগেটিভ, তার মানে ছিল পজিটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ, তার মানে এখানে কিন্তু একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করবে, কারণ পজিটিভ থেকে নেগেটিভে যদি যেতে হয় তাহলে এখানে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করবে। সো এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা যদি অ্যাপিয়ার করে এবং ফোর্সের ভ্যালু যেহেতু এখানে অনেক বেশি, এয়ার প্রেশারের ভ্যালু যেহেতু অনেক বেশি, এ কারণে আমাদের কি করতে হবে, আমরা চাই না এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা থাকুক, সেজন্য আমাদের কি করতে হবে, এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে একটা রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। রেজিস্ট্যান্স যদি অ্যাড করি এবং রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আমরা এভাবে চুজ করতে পারি, হাফ অফ L/C হয়, তাহলে আমাদের এই সরাসরি আমাদের রিকভারি ভোল্টেজটা সিস্টেমে জেনারেট করবে, এইটুকু পোর্শন আর থাকবে না।
সো এই পোর্শনটা থাকলে অসুবিধাটা কি, আর্কটা আবার রিবিল্ড করতে পারে। সো সেটাই বলতেছে যদি আমরা i ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন না করতে পারি তাহলে আমাদের কি হবে, আমাদের ইন্ডাক্টরের এনার্জি জিরো হবে না। আর যদি জিরো না হয় সেটা কোন পাথে ডিসচার্জ হবে, এই যে ক্যাপাসিটরটা এখানে আছে এই ক্যাপাসিটরের পাথে ডিসচার্জ হবে। এই ক্যাপাসিটরের পাথে যদি ডিসচার্জ হয় তাহলে আমাদের ইন্ডাক্টরের এনার্জি ছাড়বে, ক্যাপাসিটরের এনার্জি ধরবে। তার মানে হাফ অফ এল আই স্কোয়ার এখন ডিসচার্জ হচ্ছে কোথায়, ক্যাপাসিটরের ভিতরে। তার মানে হাফ অফ এল আই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে কি, ক্যাপাসিটর চার্জ স্টোর করে রাখবে। সো হাফ অফ সিভি স্কোয়ার, সিভি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে হাফ অফ সিভি স্কোয়ার মানে হচ্ছে ক্যাপাসিটরের চার্জ। তার মানে এটা চার্জ ছাড়বে, এটা চার্জ ধরবে। তার মানে এই ক্যাপাসিটর ভোল্টেজটা তখন চার্জ হয়ে থাকবে এবং ফাইনালি এই ভোল্টেজটা আবার সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের মধ্যে বিল্ড আপ করতে পারে। সো আবার রিস্ট্রাইকিং ভোল্টেজ ফরমেশন হতে পারে। এ পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্টেপগুলো কি, স্টেপগুলো আমি বলতেছি, সামারাইজ করতেছি, স্টেপগুলো একটু ফলো করো, যদি যে পয়েন্টে বুঝতে পারবা না সেই পয়েন্টে জিজ্ঞেস করবা। প্রথম স্টেপ হচ্ছে এই কারেন্টের ম্যাগনিটিউডটা কম না বেশি? স্যার কম। কম। ফল কারেন্টের তুলনায় এটা কম্পেয়ার যদি করি অনেক কম, ঠিক আছে। ফল কারেন্টের তুলনায় 1000 ভাগের 1 ভাগও হতে পারে, খুবই কম কারেন্ট। সো কম কারেন্টকে ইন্টারাপশন করতে গেলে প্রবলেমটা কি, আই ইকুয়াল টু জিরোটা ডিটেক্ট করাটা ডিফিকাল্ট। বেশি বড় কারেন্ট ডিটেকশন করাটা, স্কেলটা বড় যেহেতু, সেহেতু আই ইকুয়াল টু 0 পয়েন্টে ডিটেকশন করাটা ইজিয়ার। সো যেহেতু এখানে স্মল কারেন্ট, ম্যাগনিটিউড স্মল, সো আই ইকুয়াল টু 0 পয়েন্টে ডিটেকশন করাটা ডিফিকাল্ট। সো কিন্তু ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণ হাই কারেন্টকে ইন্টারাপশন করার জন্য যে পরিমাণে স্ট্রেংথ দিতাম এখানেও আমাদের সেম পরিমাণে স্ট্রেংথ দিচ্ছি। তার ফলে আমাদের আগেই কি হয়ে যাচ্ছে, কারেন্টটা নিভে যাচ্ছে, কারেন্টটা নিভে গিয়ে ফোর্সফুলি কারেন্টটাকে সে জিরো করতেছে, এটাকে আমরা বলতেছি কারেন্ট চপিং। সো কারেন্ট চপিং এর ফলে আমাদের প্রবলেমটা কি হচ্ছে, ইন্ডাক্টর এনার্জি চার্জটা পুরোপুরি ডিসচার্জ হচ্ছে না, কারণ এখানে তো আই আছে। সো আই যদি থাকে তাহলে ইন্ডাক্টর এনার্জি তো জিরো হবে না। তো জিরো যদি না হয় তাহলে এটা ডিসচার্জ করবে কোন পাথে, ক্যাপাসিটরের ভিতর দিয়ে, তাহলে ক্যাপাসিটর চার্জ স্টোর করে রাখবে। আর ক্যাপাসিটর যদি চার্জ স্টোর করে রাখে তাহলে আবার একটা আবার কি করতে পারে, এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে বিল্ড আপ করতে পারে, কারণ ক্যাপাসিটরের ভোল্টেজটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে চলে আসতে পারে। সো আমাদের কি করা উচিত, আমাদের উচিত রেজিস্ট্যান্স সুইচ ইউজ করা, যার ফলে আমাদের কি হবে, এই রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে আমরা কি করতে পারবো, এলিমিনেট করে ফেলতে পারবো। আর আর এর ভ্যালু যদি ওইভাবে চুজ করি হাফ অফ এল বাই সি, তাহলে আমাদের সরাসরি কোন ভোল্টেজটা আসবে, সিস্টেম ভোল্টেজটা আসবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে সেটাই বলতেছে ওয়েন ইন্টারাপ্টিং লো ইন্ডাকটিভ কারেন্ট, যখন আমরা ম্যাগনেটাইজিং কারেন্টকে ইন্টারাপ্ট করব, দ্য র্যাপিড ডিআয়োনাইজেশন অফ দ্য কন্ট্যাক্ট স্পেস, তার মানে হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ হওয়ার কারণে অ্যান্ড ব্লাস্ট এফেক্ট মে কজ দ্য কারেন্ট টু বি ইন্টারাপ্টেড বিফোর ইটস নর্মাল জিরো, জিরোর আগে সে ইন্টারাপ্ট করে ফেলে, এটাকে আমরা বলি কারেন্ট চপিং। এটা কিন্তু ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে নিবা। সো এনার্জিটা এখন কোথায় ডিসচার্জ হবে, কারেন্ট চপিং এর কারণে। কারেন্ট তো জিরো হলো না, কারেন্ট জিরো না হলে ইন্ডাক্টর এনার্জি চার্জটা ধরে রাখবে, তাহলে ধরে রাখলে সেটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ডিসচার্জ হবে, তাহলে হাফ অফ এল আই স্কোয়ার ইকুয়াল টু হবে কি, হাফ অফ সিভি স্কোয়ার। সো যার ফলে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজটা আবার সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের মধ্যে ডেভেলপ করতে পারে। সো সেটা বলতেছে যে ইফ ইট রিস্ট্রাইকস ফার্দার চপ মে অকার্স, যদি আবার সে রিস্ট্রাইক করে, এই ক্যাপাসিটরের ভোল্টেজের কারণে যদি আবার আর্কটা রিবিল্ড করে, তাহলে আমাদের কি করতে হবে, আবার আই ইকুয়াল টু 0 পয়েন্টে ইন্টারাপশন করতে চেষ্টা করতে হবে, আদারওয়াইজ আমাদের ফল্ট কারেন্ট ক্লিয়ার হবে না। আর ফাইনালি আমরা কি করতে পারি, রেজিস্ট্যান্স সুইচ ইউজ করতে পারি। কেন, কারণ আর্কিং যে ভোল্টেজটা বা রিস্ট্রাইকিং যে ভোল্টেজটা, এই ভোল্টেজ রিস্ট্রাইকিং ভোল্টেজের ম্যাগনিটিউডটাকে কমানোর জন্য। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এবং ভোল্টেজের ভ্যালুটা বলে দেওয়া আছে কত, 132 কেভি। তার মানে এটা একটা 132 কেভি লাইন, এই 132 কেভি লাইনের ভোল্টেজ হচ্ছে, এই সোর্সের ভোল্টেজ হচ্ছে 132 কেভি। এটা একটা সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকার দিয়ে আমরা একটা কি করতেছি, একটা ট্রান্সফর্মারকে সুইচ করতেছি, এটা হচ্ছে সেই ট্রান্সফর্মারটা। এই ট্রান্সফর্মারের অ্যাক্রসে একটা ক্যাপাসিটেন্স আছে, যে ক্যাপাসিটেন্সটা হচ্ছে লাইন ক্যাপাসিটেন্স, আর এটা হচ্ছে গিয়ে ট্রান্সফর্মার। সো এখানে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু বলে দেওয়া আছে 0.01 মাইক্রোফ্যারাড, আর ইন্ডাকটেন্সের ভ্যালু বলে দেওয়া আছে দেখো 6 হেনরি। দেখো খেয়াল করে দেখো, এখানে আমাদের ইন্ডাকটেন্সের ভ্যালুটা কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু এই ক্যাপাসিটেন্সের ভ্যালুর থেকে, ঠিক আছে। সো এখানে আমাদের এটা কিন্তু পিওরলি ইন্ডাকটিভ সার্কিট হিসেবে আমরা কনসিডার করতে পারি, কারণ এখানে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কিন্তু অনেক কম। আচ্ছা,
সো এখন বলছে কি ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাপিয়ারিং অ্যাক্রস দ্য পোল অফ এ সার্কিট ব্রেকার। এখন বলছে সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে যে ভোল্টেজটা ডেভেলপ করবে সেটা কত বের করো। ইফ এ ম্যাগনেটাইজিং কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার, মাত্র 10 অ্যাম্পিয়ার কারেন্টকে যদি ইন্টারাপশন করতে হয়, 10 অ্যাম্পিয়ার কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু খুব কম, এবং বলছে যে এই যে কারেন্টের ম্যাগনিটিউড কম হওয়ার কারণে আমরা জানি যে রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করতে পারে, আই ইকুয়াল টু 0 পয়েন্টে না ইন্টারাপশন করে কারেন্ট শপিং হতে পারে। তো সেক্ষেত্রে বলছে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইউজ করবো, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হলে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজটা ফর্মেশন হবে না। তার মানে এখানে দুইটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে কত ভোল্টেজ ডেভেলপ করতে পারে, এবং এই ভোল্টেজটাকে এলিমিনেট করার জন্য আমাদের যে রেজিস্ট্যান্সটা ইউজ করতে হবে তার ভ্যালু কত হতে হবে। তাহলে সলিউশন দেখো, এল ইকুয়াল টু 6 হেনরি আর সি দেওয়া আছে 0.01 মাইক্রোফ্যারাড। সো কারেন্ট শপিং যদি হয় তাহলে আমাদের ইন্ডাক্টর এনার্জিটা কোথায় ডিসচার্জ হবে? ক্যাপাসিটরের ভিতরে। তার মানে হাফ অফ এল আই স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার। তার মানে ইন্ডাক্টর এনার্জি ছাড়বে, ক্যাপাসিটর এনার্জি ধরবে। তার মানে এখান থেকে হাফ হাফ যদি কাটা যায় তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি কি ভি ইকুয়াল টু আই ইন্টু রুট ওভার এল বাই সি। জাস্ট ইকুয়েশন আমরা এখানে সলভ করলাম। এখানে ভি ইকুয়াল টু লিখতে পারি আই ইকুয়াল টু আই ইন্টু রুট ওভার এল বাই সি। তাহলে আই এর ভ্যালু কত? 10 অ্যাম্পিয়ার, এল এর ভ্যালু 6 হেনরি, সি এর ভ্যালু 0.01 মাইক্রোফ্যারাড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে 254 কেভি ভোল্টেজ পর্যন্ত কিন্তু বিল্ড আপ করতে পারে। সার্কিট ব্রেকারটা কত রেটিং এর? 132 কেভি, কিন্তু তার অ্যাক্রসে কিন্তু আমাদের 254 কেভি ভোল্টেজ পর্যন্ত জেনারেট করতে পারে। তার মানে আর্কটা কিন্তু আবার রিস্টাবলিশ করতে পারে বা রিস্ট্রাইক করতে পারে। সো এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের রেজিস্ট্যান্স সুইচ ইউজ করা উচিত। তার মানে সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে একটা রেজিস্ট্যান্স অ্যাড করা উচিত, এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হতে হবে? হাফ অফ রুট ওভার এল বাই সি। তাহলে এল আর সি এর ভ্যালু আমরা জানি। তাহলে আমরা যদি এই যে 12.25 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স এই সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে ডেভেলপ করি, সার্কিট ব্রেকার কন্টাক্ট স্পেসে যদি অ্যাড করি, তাহলে আমাদের এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা আসবে না, 254 কেভি আসবে না। কোন ভোল্টেজটা আসবে? এই 132 কেভি আসবে। বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে প্রবলেমে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা ফাইনালি আমাদের একটা রেটিংস দেখি। একটা সার্কিট ব্রেকারের নেম প্লেটে কি কি জিনিস লেখা থাকে, যে জিনিসটা একটা ইঞ্জিনিয়ারের জানা খুবই দরকার। কারণ আমরা একটা লাইনে সার্কিট ব্রেকারকে প্লেস করবো শুধু লাইন ভোল্টেজ দেখে না, এখানে লাইনে কত কারেন্ট যাচ্ছে, বা ফল্ট হলে ফল্ট কারেন্ট কত হবে, ওই স্ট্রাইকিং ভোল্টেজ কত ফর্ম করতে পারে, এই জিনিসগুলো সব কিছুই জানা দরকার। সো প্রথম যে জিনিসটা সার্কিট ব্রেকারের নেম প্লেটে লেখা থাকে সেটা হচ্ছে যে রেটেড ভোল্টেজ, অর্থাৎ কত ভোল্টেজ লাইন পর্যন্ত এটাকে আমি প্লেস করতে পারবো। সো এখানে আমি একটা এক্সাম্পল, একটা সার্কিট ব্রেকার 145 কেভি রেটিং এর একটা সার্কিট ব্রেকারের স্পেসিফিকেশন দেখাচ্ছি। তো এখানে প্রথমে বলতেছি কি রেটেড ভোল্টেজ, তার মানে এটা ম্যাক্সিমাম 145 কেভি লাইন পর্যন্ত তুমি ইউজ করতে পারবা। সো আমাদের তো 145 কেভি লাইন নেই, আমাদের 132 কেভি লাইন আছে। সো 132 কেভি লাইন পর্যন্ত আমি এই সার্কিট ব্রেকারকে ইউজ করতে পারবো। এর উপরে মানে ম্যাক্সিমাম 145 কেভি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে, এটা 50 হার্জে অপারেট করবে, মানে 50 হার্জের উপরে বা নিচে তুমি এটাকে অপারেট করাতে পারবা না, এটা ম্যাক্সিমাম 50 হার্জ। রেটেড ইনসুলেশন লেভেল, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা বোঝাটা 1 মিনিট পাওয়ার ফ্রিকোয়েন্সি উইথ টাইম 275 কেভি। এখানে খেয়াল করে দেখো যে ইনসুলেশন লেভেল মেজারমেন্টের যে টেকনিক, এই মেজারমেন্টের টেকনিকটা কি? 1 মিনিট পাওয়ার ফ্রিকোয়েন্সি উইথ টাইম 275 কেভি। তার মানে এক মিনিট যদি 275 কেভি ভোল্টেজও এর অ্যাক্রসে ডেভেলপ করে, 1 মিনিট কত ভোল্টেজ? 275 কেভি। কত ভোল্টেজের সার্কিট ব্রেকার? 145 কেভি। তার মানে 1 মিনিট যদি তার অ্যাক্রসে 275 কেভি ভোল্টেজও থাকে তাহলেও এই সার্কিট ব্রেকারটা ড্যামেজ হবে না। এর আগেই তোমাদের কোশ্চেনটা করা উচিত ছিল, যে এখানে আমরা কি দেখছিলাম খেয়াল করে দেখো, এর আগের যে স্লাইডটা, এর আগের স্লাইডে আমরা যে প্রবলেমটা দেখছিলাম, এই প্রবলেমে আমাদের ভোল্টেজটা কত ছিল? এখানে আমাদের আচ্ছা একটু দেখি, একটা মিনিট। আচ্ছা, এখানে আমাদের ভোল্টেজটা কত ছিল? 254 কেভি। সো তার মানে সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে কিন্তু 254 কেভি ভোল্টেজ জেনারেট করতো। কত ভোল্টেজের সার্কিট ব্রেকার ছিল? 132 কেভি ভোল্টেজের সার্কিট ব্রেকার, কিন্তু তার অ্যাক্রসে যদি 254 কেভি জেনারেট করে তাহলে তো আমাদের সার্কিট ব্রেকারটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো যাতে ড্যামেজ না হয়ে যায়, এখানে বলছে কি যে এটার ইনসুলেশন লেভেলটা কত? 1 মিনিট যদি এর অ্যাক্রসে 275 কেভি ভোল্টেজও থাকে তাহলে ওটা ড্যামেজ হবে না। তার মানে এটা হচ্ছে উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি, কত ভোল্টেজ সে 1 মিনিট পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারবে। সো এটা হচ্ছে তার ইনসুলেশন লেভেল, এটা হচ্ছে ইনসুলেশন লেভেল মেজারমেন্টের টেকনিকটা।
যে আমাদের হাই ভোল্টেজ দিয়ে কতক্ষণ সে সাস্টেইন করতে পারে সেটা দেখা হয়। তার মানে এখানে 1 মিনিট ম্যাক্সিমাম 275 কেভি দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। 275 কেভি যদি 1 মিনিটের বেশি ধরে থাকে তাহলে কিন্তু তার ইনসুলেশন ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইম্পালস উইথস্ট্যান্ড। ইম্পালস উইথস্ট্যান্ডটা মানে হচ্ছে খুবই অল্প সময়ের জন্য, অর্থাৎ মাইক্রোসেকেন্ডের জন্য। মাইক্রোসেকেন্ডের জন্য যদি 650 কেভি, খেয়াল করে দেখো 145 কেভি সার্কিট ব্রেকার, কিন্তু তার অ্যাক্রোসে যদি 650 কেভিও থাকে মাইক্রোসেকেন্ডের জন্য, তাহলে তার ইনসুলেশন লেভেলটা ড্যামেজ হবে না, ইনসুলেশন ড্যামেজ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি মাইক্রোসেকেন্ড রেঞ্জের। আর এটা হচ্ছে 1 মিনিট। ঠিক আছে, তার মানে 60 সেকেন্ড যদি এটা থাকে তাহলে এটা ড্যামেজ হবে না। আর এটা হচ্ছে মাইক্রোসেকেন্ড রেঞ্জের। আচ্ছা, নর্মাল কারেন্ট অর্থাৎ লোড কারেন্ট কত যাবে সবসময়ের ভিতর দিয়ে ম্যাক্সিমাম 1600 অ্যাম্পিয়ার লোড কারেন্ট যেতে পারবে। তার মানে আমাদের যদি লোড যদি 1600 অ্যাম্পিয়ারের ভিতরে হয় তাহলে আমরা এই সার্কিট ব্রেকার ইউজ করতে পারবো। আর যদি এর বেশি হয় তাহলে আমাদেরকে অন্য রেটিং এর সার্কিট ব্রেকারে যেতে হবে। আর রেটেড শর্ট সার্কিট ব্রেকিং কারেন্ট 25 কিলো অ্যাম্পিয়ার। খেয়াল করে দেখো যে এখানে আমাদের কিন্তু ব্রেকিং কারেন্ট, এই ব্রেকিং কারেন্টটা কোন কারেন্ট? সার্কিট ব্রেকার ব্রেক হওয়ার সময় কারেন্ট। অর্থাৎ সার্কিট ব্রেকার ব্রেক হয় কখন? সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে না ট্রানজিয়েন্ট পিরিয়ডে? ট্রানজিয়েন্ট পিরিয়ড। ট্রানজিয়েন্ট পিরিয়ডে। সো ট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের থেকে কম। সো এই কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু বলে দেওয়া আছে। তার মানে আমরা যখন একটা সার্কিট ব্রেকারকে লাইনে প্লেস করব তখন সেখানে আমাদের ফল্ট কারেন্ট হলে সেটা ক্যালকুলেশন কিন্তু আগে করে নিতে হবে যে ম্যাক্সিমাম কত ফল্ট কারেন্ট এই লাইনে যেতে পারে। তারপরে সেই অনুযায়ী তার ব্রেকিং ক্যাপাসিটি অনুযায়ী আমাদের কিন্তু এই সার্কিট ব্রেকারটাকে প্লেস করতে হবে। অর্থাৎ কারেন্টের ম্যাগনিটিউডটা যদি 25 কিলো অ্যাম্পিয়ারের কম হয় তাহলে আমরা এই সার্কিট ব্রেকারকে এই লাইনে প্লেস করতে পারবো। আর যদি এটা 25 কিলো অ্যাম্পিয়ারের বেশি হয় ক্যালকুলেশন করার পরে দেখা যায় তাহলে কিন্তু আমরা এই সার্কিট ব্রেকারকে প্লেস করতে পারবো না। তার মানে এটা ম্যাক্সিমাম ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে 25 কিলো অ্যাম্পিয়ার। রেটেড ডিউরেশন অফ শর্ট সার্কিট 1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড পর্যন্ত কিন্তু এই কারেন্টটাকে সে হ্যান্ডেল করতে পারবে। 25 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট কত সেকেন্ড পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে? 1 সেকেন্ড পর্যন্ত। 1 সেকেন্ডের বেশি কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। ঠিক আছে, তার মানে 25 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের কিন্তু 1 সেকেন্ডের অনেক আগেই ইন্টারাপশন করে ফেলতে হবে। রেটেড শর্ট সার্কিট মেকিং কারেন্ট। মেকিং কারেন্ট আমরা কিভাবে জানি মেকিং কারেন্ট কোন কারেন্টটা? ফার্স্ট হাফ সাইকেলের কারেন্টটা। এটা ছিল সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্ট। এবং মেকিং কারেন্টটা হচ্ছে আমরা দেখাইছিলাম এটা মেকিং কারেন্টটা হচ্ছে ব্রেকিং কারেন্টের 2.55 টাইমস হায়ার। তার মানে এটা যদি 25 কিলো অ্যাম্পিয়ার হয় তাহলে 25 কে যদি 2.55 দিয়ে যদি গুণ করো তাহলে আমরা পাবো কি? মেকিং কারেন্ট। এটা ছিল সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্ট এবং এই কারেন্টের ম্যাগনিটিউডটা ব্রেকিং কারেন্টের থেকে 2.55 টাইমস বেশি। সেটা ফার্স্ট হাফ সাইকেলের কারেন্টটা। আর টোটাল ব্রেক টাইম মানে কি? আমাদের জানি যে টোটাল ব্রেক টাইম বলতে আমরা দুই ধরনের টাইম বুঝি, একটা হচ্ছে রিলে টাইম আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার টাইম। কারণ ফল্ট হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সার্কিট ব্রেকার অপারেট করে না। ফল্ট হওয়ার সাথে সাথে সিটিপিটি সেন্স করে রিলেকে দেয়, রিলে সেন্স করার পরে আমাদের সিগন্যালটা সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলকে এনার্জাইজ করে, এই ট্রিপ কয়েল এনার্জাইজ করার পরে সার্কিট ব্রেকার ওপেন হয়। তার মানে আমাদের এখানে দুই ধরনের টাইম আছে, একটা হচ্ছে রিলে টাইম আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার টাইম। সো রিলে টাইম আর সার্কিট ব্রেকার টাইমের জন্য যে টোটাল যে ব্রেক টাইম এটা হচ্ছে 3 সাইকেল। খেয়াল করে দেখো এখানে রেটেড ডিউরেশন অফ শর্ট সার্কিট হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে কিন্তু 50 সাইকেল। আর সে আর্কটাকে এক্সটিংশন করতে তার সময় লাগে হচ্ছে মাত্র 3 সাইকেল। মানে টোটাল সার্কিট ব্রেকার ওপেন হতে ফল্ট হওয়া থেকে শুরু করে সার্কিট ব্রেকার ওপেন হতে সময় লাগে মাত্র 3 সাইকেল। এত সময় কিন্তু লাগছে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ফল্ট কারেন্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো তিন সাইকেল লাগছে। আর এখানে আছে 50 সাইকেল পর্যন্ত এটা টলারেট করতে পারবে। সো এটা 3 সাইকেলের মধ্যে কিন্তু কারেন্টটাকে টোটালি ইন্টারাপশন করে ফেলতে পারে। তো এই পয়েন্ট যেগুলো বললাম এই পয়েন্টগুলোর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার মেকিং কারেন্টের ব্যাপারটা একবার একটু বলুন। মেকিং কারেন্টটা কি বলেছিলাম? মেকিং কারেন্টটা বলেছিলাম যে যখন একটা এক্সিস্টিং ফল্ট বলতে সার্কিট ব্রেকারে মানে লাইনে ধরো ফল্ট আছে, আমরা জানি না, এই অবস্থায় যদি আমরা সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করি তাহলে ফার্স্ট হাফ সাইকেলে কারেন্টের ম্যাগনিটিউডটা হয়ে যায় ম্যাক্সিমাম প্রথম হাফ সাইকেলে। সো এই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। সো এই কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু অনেক হাই থাকে ফার্স্ট হাফ সাইকেলে, কারণ এখানে ডিসি কম্পোনেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকে যেহেতু এটা পিওরলি ইন্ডাকটিভ ইন নেচার। সো তার ফলে আমাদের এই কারেন্টের ভ্যালুটা কত হতে হবে সেটা জানাটা দরকার, কারণ এই কারেন্টের ভ্যালুটা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কারেন্টের ভ্যালুটা হচ্ছে 62.5 কিলো অ্যাম্পিয়ার। সো এই কারেন্টের থেকে বেশি কারেন্ট যদি এই সিস্টেমে ফ্লো করে, এখন কিভাবে বুঝবো সিস্টেমের থেকে বেশি কারেন্ট ফ্লো করবে কিনা? তো সেটা বোঝার জন্য আমাদের ওই ক্যালকুলেশন করতে হবে আই ইকুয়াল টু ওই যে ভি বাই ওমেগা এল, যেটা আমরা একটু আগে দেখলাম
শর্ট সার্কিট কারেন্টটাকে ক্যালকুলেশন করতে হবে। শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করার পরে এর সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্টের ভ্যালুটা যদি এর থেকে কম হয় তাহলে আমরা এই সার্কিট ব্রেকারকে ওই লাইনে প্লেস করতে পারবো, আদারওয়াইজ এটাকে প্লেস করা যাবে না, না হলে সার্কিট ব্রেকার নিজেই ড্যামেজ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে ব্রেকিং কারেন্টটা জি হচ্ছে স্যার। যে পয়েন্টে সার্কিট ব্রেকারকে আমরা ক্লোজ করলাম, কোথায়? এক্সিস্টিং ফল্টে, তাহলে আমাদের ফার্স্ট হাফ সাইকেলে কারেন্টের ম্যাগনিটিউডটা হয়ে যায় ম্যাক্সিমাম, এই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট। আর যখন সার্কিটটা ওপেন হচ্ছে, ওপেন হতে তো 1 থেকে 3 সাইকেল সময় লাগে, সো এই 3 সাইকেল পরে তো এটা সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড পার হয়ে এটা কোথায় চলে যায়? ট্রানজিয়েন্ট পিরিয়ড চলে যায়। সো ট্রানজিয়েন্ট পিরিয়ডে গিয়ে সার্কিট ব্রেকার ওপেন হয়, তখন কারেন্টের ম্যাগনিটিউডটা থাকে একটু কম, যেটা 25 কিলো অ্যাম্পিয়ার। বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই তাহলে। যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।